বাংলাদেশকে $3.5 বিলিয়ন ঋণ দেওয়ার ঘোষণা বিশ্বব্যাংকের। প্রধান উপদেষ্টার সঙ্গে প্রেসিডেন্টের বৈঠক, সাক্ষাৎ করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। বিনিয়োগে আগ্রহ প্রকাশ। জুলাই বিপ্লবে শহীদদের জীবনী পাঠ্য বইয়ে অন্তর্ভুক্তির দাবি স্বজনদের। ইতিহাসের পাতায় লিপিবদ্ধ করা জরুরি, কাজ চলছে জানালো বোর্ড। চট্টগ্রামে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু। 25 দিনে 8 জনের মৃত্যু, আক্রান্ত অন্তত 700। পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসলেও দেখা দিচ্ছে লক্ষণ, সতর্ক থাকার পরামর্শ। সংস্কারের অভাবে অকার্যকর খুলনার 2 শতাধিক স্লুইস গেট। জলাবদ্ধতা দেখা দেয়, ফসল চাষ নিয়ে দুশ্চিন্তা। নতুন তৈরির পরিকল্পনা নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সকালের সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। বাংলাদেশকে $3.5 বিলিয়ন ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির সহায়তায় সহজ শর্তে এ ঋণ দেবে সংস্থাটি। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে কথা জানিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঞ্জা। এদিকে বাংলাদেশের সোলার প্ল্যান্ট নির্মাণ সহ বিদ্যুৎ জ্বালানি খাত এবং অবকাঠামো উন্নয়নে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীন। ডক্টর ইউনূসের সঙ্গে আলাদা বৈঠকে এ তথ্য জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে সাইড লাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আধ ঘণ্টা বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নেয়ায় ডক্টর ইউনূসকে অভিনন্দন জানান। বলেন, অধ্যাপক ইউনূস চীনের পুরনো বন্ধু। ২০০৬ সালে ডক্টর ইউনূস যখন শান্তিতে নোবেল পুরস্কার পান, তখন তাকে প্রথম অভিনন্দন জানিয়েছিল চীন। পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, চীন বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও আস্থাশীল ও সুদৃঢ় করতে চায়। সোলার প্ল্যান্ট স্থাপন সহ বিদ্যুৎ, জ্বালানি খাত ও অবকাঠামোগত উন্নয়নে চীন বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করায় পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। চায়না অনেকগুলো বিষয়ে বাংলাদেশের সাথে ট্রেড বাড়াতে চায়, বাংলাদেশে ইনভেস্টমেন্ট বাড়াতে চায় এবং বাংলাদেশের সাথে তার যে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক যে পার্টনারশিপ আছে এটাকে আরও সুদৃঢ় করতে চায়। পৃথিবীতে চায়না হচ্ছে সোলার প্যানেলে নাম্বার 1 ম্যানুফ্যাকচারার। চায়নার সোলার প্যানেল ফ্যাক্টরিগুলো যদি কোম্পানিগুলো যদি বাংলাদেশে ইনভেস্টমেন্ট করে, তো এটা অনেক বড় বিষয়। আজকে ওয়াং ই বললেন যে তারা এটাকে খুবই হাই ইম্পর্টেন্স দিচ্ছেন। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঞ্জা। এ সময় বাংলাদেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার কর্মসূচির সহায়তায় $3.5 বিলিয়ন বা প্রায় 42,000 কোটি টাকা সহজ শর্তে ঋণ দেওয়ার ঘোষণা দেন। এর মধ্যে নতুনভাবে দেয়া হচ্ছে প্রায় 24,000 কোটি টাকা, আর আগের ঋণ সহায়তা থেকে 18,000 কোটি টাকা সমন্বয় করা হবে বাংলাদেশ পুনর্গঠন সংস্কার খাতে। অজয় বাঙ্গা জানিয়েছেন যে বাংলাদেশকে ওয়ার্ল্ড ব্যাংক $3.5 বিলিয়ন এই অর্থ বছরে দিতে পারবে। এটা অনেক টাকা এই জন্য যে বাংলাদেশের যে লিকুইডিটি সাপোর্ট লাগবে বা বাংলাদেশের যে এই পুরো জিনিসটা $3.5 বিলিয়ন তারা ইনভেস্ট করবেন হচ্ছে বাংলাদেশের রিফর্মকে সাপোর্ট করে। প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের বৈদেশিক সাহায্য প্রদানকারী সংস্থা ইউএসএইডের প্রশাসক মিস সামান্তা পাওয়ার। তিনিও বাংলাদেশকে আরও সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দেন। প্রধান উপদেষ্টার মুখপাত্র জানিয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এসব বৈঠক হয়েছে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। বিভিন্ন দেশের বিনিয়োগ এবং আর্থিক প্রতিষ্ঠানের এই ঋণ সহায়তার প্রতিশ্রুতি বাংলাদেশের পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, মিডিয়া সেন্টার, নিউ ইয়র্ক। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকের পর প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, আলোচনায় বিভিন্ন পর্যায়ে দ্বিপক্ষীয় সহযোগিতা পুনরুজ্জীবিত করার উপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় দুদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের উপর জোর দেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও শাহবাজ। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির আরও একটি রিপোর্ট।
জাতিসংঘ অধিবেশনে এবারের আকর্ষণ যেমন নতুন বাংলাদেশ, তেমনি পরিবর্তনের অঙ্গীকার নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ ইউনুসকে ঘিরেও আলোচনার কমতি নেই। বিশ্বের ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা ডক্টর ইউনুসের সঙ্গে দ্বিপক্ষীয় ও একান্ত বৈঠক করছেন। সেই ধারাবাহিকতায় সফরের দ্বিতীয় দিন পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরীফ বৈঠক করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। শেহবাজ শরীফ বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের নতুন পৃষ্ঠা খোলা উচিত। I think we should turn a new page, as my brother said, and as the chief advisor said this morning to our prime minister. We have in the past had trouble in our relationship, and both the countries, brotherly countries, they must make a new start, which will benefit both the countries. দুই নেতার বৈঠকে নতুন বাংলাদেশ গড়ায় পাকিস্তানের সহযোগিতা চান ডক্টর মোহাম্মদ ইউনুস। সার্ক পুনরুজ্জীবিত করার উপরও জোর দেন প্রধান উপদেষ্টা। পাকিস্তানের সাথে আমাদের যে সম্পর্কটা, বাইলেটারাল সম্পর্কটা, এটা অনেকদিন ধরে ডরমান্ট অবস্থায় আছে। তো এইটাকে রিভাইভ করা, বাইলেটারাল যে কোঅপারেশনের যে ক্ষেত্রগুলো ছিল, এই ক্ষেত্রগুলো পুনরায় চালু করা, অর্থাৎ হচ্ছে পিছনের যে স্থবিরতাটা ছিল, স্থবিরতাটা কাটিয়ে নতুনভাবে একটু বাংলাদেশের সাথে তারা নানা দিক থেকে নানা ফোরামের সম্পর্কটা শুরু করতে চাচ্ছে। বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণের উপর গুরুত্ব দেন ডক্টর ইউনুস ও শেহবাজ শরীফ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের এই বৈঠক দুই দেশের সম্পর্কের মধ্যে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। ভারতের সঙ্গে প্রতিবেশী শ্রীলঙ্কা ও বাংলাদেশের ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার নিউ ইয়র্কে এশিয়া সোসাইটি ও এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউট আয়োজিত অনুষ্ঠানে দেয়া বক্তব্যে একথা জানান জয়শঙ্কর। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর দাবি, প্রতিবেশী রাষ্ট্রগুলো রাজনৈতিক বিষয়ে নিয়ন্ত্রণের চেষ্টা চালায় না ভারত। বাংলাদেশের পরিস্থিতি এখন কিছুটা অন্যরকম উল্লেখ করে জয়শঙ্কর বলেন, গত এক দশকে ভারত এমন কিছু প্রকল্পে কাজ করেছে যা উভয় দেশের জন্যই মঙ্গলজনক। সার্বিকভাবে অর্থনৈতিক কার্যক্রমও বেড়েছে। একদিন আগেই জাতিসংঘের সাধারণ পরিষদে ৭৯তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন জয়শঙ্কর। জুলাই বিপ্লবের ঘটনা ও বিপ্লবে আত্মদানকারীদের জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন শহীদদের স্বজন, সহপাঠী সহ নানা শ্রেণী পেশার মানুষ। আগামী প্রজন্মকে তরুণদের এই অবদানের কথা জানাতে এসব ঘটনার সন্নিবেশ করা জরুরি বলে মনে করেন শিক্ষাবিদরা। আর জুলাই বিপ্লব ও ছাত্র জনতার অভ্যুত্থান বইয়ে তুলতে কাজ চলছে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। দেয়ালে দেয়ালে গ্রাফিতিতে তাই আঁকা আবু সাইদ আর মীর মুগ্ধর আত্মদানের বীরত্ব গাঁথা। আন্দোলনে যোগ দিয়েছিলেন সারা দেশের নানা শ্রেণী পেশার মানুষ। তাই দেশকে বৈষম্য মুক্ত করতে এই গণজাগরণের ঘটনা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি শহীদ পরিবারের অনেকের। আত্মত্যাগ সেটা যদি পাঠ্য বইয়ে আসে তাহলে আমরা অবশ্যই সবাই সেটাকে সাধুবাদ জানাবো এবং আমরা চাইবো যে এমন কিছু হোক। এটা পরবর্তী প্রজন্মের জন্য পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করে এটা তাদেরকে জানানোর সুযোগ করে দিবেন। আন্দোলনে আত্মোৎসর্গকারী বিশেষত আবু সাইদ ও মীর মুগ্ধর জীবনী বইয়ের পাতায় দেখতে চান শহীদের সহপাঠী ও শিক্ষকরা। যারা আমাদের পরবর্তীতে আসবে তারা নতুন দেশ যে গড়ার যে একটা স্পৃহা, যে একটা ভালো লাগা, যে এই রক্তের বিনিময়ে তারা এটা ধরে রাখতে পারবে এবং মানুষ যখন জানবে। ভবিষ্যতে ছাত্রদের কাছে আমাদের এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য শহীদ আবু সাইদকে নিয়ে লেখার অনেক কিছু আছে। পাঠ্যপুস্তক রচনার সঙ্গে যুক্ত বিশেষজ্ঞ ও শিক্ষাবিদরা বলছেন, আগামী প্রজন্মকে তরুণ প্রজন্মের এই সাহসিকতার কথা জানাতে আলোচিত এসব ঘটনা ইতিহাসের পাতায় লিপিবদ্ধ করা জরুরি। সামনে আমাদের যে পাঠ্যপুস্তক প্রণীত হবে সেই পাঠ্যপুস্তকে অবশ্যই আমাদের ইতিহাসের ধারাবাহিকতায় 2024-এর যে ঘটনা এবং সেই ঘটনায় যারা শাহাদাত বরণ করেছেন তাদের অন্তর্ভুক্তিটা এটা একেবারেই আমাদের একটা নৈতিক দায়িত্ব। জুলাই বিপ্লব ও ছাত্র জনতার ত্যাগের বিষয়ে পাঠ্যপুস্তকে তুলে ধরতে কাজ চলছে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। জুলাইয়ের যে ছাত্র নাগরিক বা ছাত্র গণ অভ্যুত্থান যেটা হলো, তার একটা রিফ্লেকশন আমাদের কোনো কন্টেন্টে দেওয়া যায় কিনা আমরা চেষ্টা করব।
পাঠ্যতালিকার কোন বিষয়ে এই ঘটনা অন্তর্ভুক্ত হতে পারে তা পাঠ্যপুস্তক বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সকালে সময় আরও থাকছে। চট্টগ্রাম কাস্টমসে সফটওয়্যার জটিলতায় ভোগান্তিতে ব্যবসায়ীরা, ব্যাহত আমদানি রফতানি কার্যক্রম, জরিমানার আশঙ্কা ব্যবহারকারীদের, সংকট কাটানোর চেষ্টায় বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রামে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু। গত ৮ মাসের রেকর্ড ছাড়িয়ে শুধু চলতি মাসের ২৫ দিনেই আক্রান্ত হয়েছেন অন্তত ৭০০ আর মারা গেছেন ৮ জন। ডেঙ্গু ঝুঁকিতে রয়েছে নগরীর ৬০% এলাকা। চিকিৎসকরা বলছেন পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসলেও পরে অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। প্রতিরোধে স্থানীয় সরকার মন্ত্রণালয় সিটি কর্পোরেশনকে 10টি নির্দেশনা দিয়েছে। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, লাগামহীনভাবে বাড়ছে আক্রান্তের সংখ্যা। হাসপাতালগুলোতে চাপ বাড়ায় ওয়ার্ডের বাইরে চিকিৎসা দেওয়ার পাশাপাশি চট্টগ্রাম মেডিকেলেও খোলা হয়েছে আলাদা ডেঙ্গু কর্নার। সিভিল সার্জন অফিসের তথ্য বলছে গত ৮ মাসে চট্টগ্রামে যেখানে 650 সেখানে শুধু সেপ্টেম্বর মাসের 25 দিনে আক্রান্ত 670 জন। গেল 8 মাসে 4 জন মারা গেলেও চলতি মাসে প্রাণ যায় 8 জনের। কোথাও যায়নি, তবে আমার যখন জ্বর হয়েছিল আমি এমনি প্রাথমিকভাবে প্যারাসিটামল খাইছিলাম। মাথা ব্যথা করে জ্বর আসতো, জ্বর এসে চলে যায়, আবার আসে, আবার চলে যায়, আবার আসে। ঠান্ডায় জাম হয়ে গেছিল, তো পেটে ব্যথা ছিল, খুব ব্যথা ছিল, সর্বশরীর ব্যথা ছিল। ডেঙ্গুতে ধরা হচ্ছে, এখন পেটটা আমার ফুলে গেছে, খাইতে পারি না কিছু। ডাব, আবার আপনার বিভিন্ন স্যালাইন, তারপর এমনি ওর স্যালাইন দিতেছে। চট্টগ্রামের 41টি ওয়ার্ডের মধ্যে অতি ঝুঁকিতে 60টি আর কম ঝুঁকিতে 9টি। ডেঙ্গুর ঝুঁকিতে আছে 60% বেশি এলাকা। চিকিৎসকরা বলছেন থেমে থেমে বৃষ্টি হওয়ায় বাড়ছে আক্রান্তের হার। অতিরিক্ত বমি, পেট ব্যথা, দীর্ঘদিন জ্বর ও রক্তক্ষরণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকদের পরামর্শ নেওয়ার আহ্বান তাদের। জুন থেকে যে অক্টোবর নভেম্বর পর্যন্ত যে সমস্ত রোগীগুলো জ্বর নিয়ে আসবে, জ্বর হবে, প্রথমে আমাকে একটা ডেঙ্গু রোগী কিনা এটা বুঝতে হবে। চিকিৎসক তত্ত্বাবধানে থাকলে ভর্তি না হয়ে কিন্তু 90% ডেঙ্গু কিন্তু ভালো হয়। তো যেগুলো মারাত্মক লক্ষণ আছে, অতিরিক্ত বমি, পেট ব্যথা বা শরীরে কোনো জায়গাতে রক্তপাত হলে অবশ্যই আপনারা দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে। নগরীর নালা, নর্দমা ও বাসাবাড়ির সামনে চোখে পড়ছে মশার লার্ভা। আটকে আছে পলিথিন, বোতল ও ডাবের খোসাসহ নানা ময়লা আবর্জনা। সিটি কর্পোরেশন বলছে নিয়মিত পরিষ্কারের পাশাপাশি ছেটানো হচ্ছে ওষুধ। প্রতিরোধে আগামীতে নেওয়া হবে ক্রাশ প্রোগ্রাম। ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি সেসব এলাকাগুলোতে চিহ্নিত করে ওই বাড়ির আশেপাশে এবং ওই এলাকায় আমরা কীটনাশক ছিটাই, এবং যেসব এলাকা থেকে রোগীর সংখ্যা বেশি আসে সেসব এলাকাগুলোতে আমরা অতিরিক্ত নজরদারি রাখি। কীটতত্ত্ব ও মহামারী বিশেষজ্ঞরা বলছেন প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে। সারা দেশের মতো পাল্লা দিয়ে চট্টগ্রামেও বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। এই অবস্থায় প্রতিরোধে স্থানীয় সরকার মন্ত্রণালয় সিটি কর্পোরেশনগুলোকে 10টি নির্দেশনা দিয়েছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে বেড়েছে ভারতে অনুপ্রবেশ। সীমান্তের অরক্ষিত অংশ দিয়ে রাতের আধারে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়েই সীমান্ত পার হচ্ছেন তারা। গত 1.5 মাসে বিজিবির হাতে আটক হয়েছে 250 মানুষ। তবে সীমান্ত দিয়ে অবৈধ যাতায়াত রোধে সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছে বিজিবি। সজিবুল ইসলামের ছবিতে লোটাস রহমান সোহাগের রিপোর্ট। ছোট নদীর দুপাশে দুই দেশ, একদিকে বাংলাদেশ সীমান্তে নেই কোনো প্রতিবন্ধকতা, অন্যদিকে ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া। তবে 78 কিলোমিটার দীর্ঘ ঝিনাইদহ জেলার সীমান্তের 10 কিলোমিটার এলাকার দুপাশেই অরক্ষিত। ছাত্র জনতার অভ্যুত্থানের পর জেলার অরক্ষিত অংশ মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ বেড়েছে। স্থানীয়দের অভিযোগ, দালাল সিন্ডিকেটের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ এসে রাতের আধারে সীমান্তে জড়ো হন। লাখ লাখ টাকার বিনিময়ে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাতেই সীমান্ত পার হন তারা। গত 1.5 মাসে বিজিবির হাতে আটক হয়েছে 14 পাচারকারী সহ 250 মানুষ। দুষ্কৃতিকারী যারা আছে তারা বিভিন্ন ধরনের জিনিসগুলো তারা পাচার করে থাকে। বিজিবিরাও কিন্তু আপ্রাণ চেষ্টা করছে। বহুত লোক সেদিন আমাদের এলাকা থেকে দেখলাম বেশ কিছু লোককে ধরেছে, চালান দিচ্ছে। মানুষ শেখ হাসিনা পালানোর পরে মানুষ চলে যায়, তা ওই পাশে তার কাটা আছে, নদী আছে, নদী সেতু গিয়ে তার কাটা কেটে চলে যায় ওপারে। কিছু অসাধু মানুষ আছে, তারা অর্থের বিনিময়ে এখান থেকে নিরাপদ রুটে পাচার করে দেয় ভারতে। আমরা চাইবো তাদেরকে যেন বিজিবি
আরও কঠোর হস্তে দমন করে এবং তাদেরকে চিহ্নিত করে। এদিকে সীমান্ত দিয়ে অবৈধ যাতায়াত রোধে সতর্ক অবস্থানের কথা জানাই বিজিবি সদস্যদের উদ্যম এবং তাদের যে ঐকান্তিক কর্ম প্রচেষ্টা এবং সার্বক্ষণিক নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন নিয়েই তারা আসলে সামনে এগিয়ে যাচ্ছেন। তারা দৃঢ়তার সাথে বাংলাদেশের রাষ্ট্রীয় যে দায়িত্ব, সেই দায়িত্বকে অত্যন্ত পেশাদারিত্বের সাথে পালন করছেন বলে আমি মনে করি। মহেশপুর সীমান্তে বিজিবির 12টি ক্যাম্প রয়েছে। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে অকার্যকর হয়ে পড়েছে খুলনার 2 শতাধিক স্লুইস গেট। বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দেয় ফসল চাষ নিয়ে দুশ্চিন্তায় স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ড বলছে, সংস্কারের পাশাপাশি নতুন করে কয়েকটি স্লুইস গেট তৈরির প্রকল্প হাতে নেওয়া হয়েছে। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। খুলনার ডুমুরিয়া উপজেলায় পানি প্রবেশ ও বের হওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শোলমারী নদীর উপর নির্মিত স্লুইস গেটটি। তবে বছরের অধিকাংশ সময়ই পলি জমে গেটের মুখ আটকে থাকে। ফলে গত সপ্তাহের বৃষ্টিতে উপজেলার অন্তত 7টি ইউনিয়নেই এখন জলাবদ্ধতা। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে জেলার 486টি স্লুইস গেটের মধ্যে একেবারেই অকার্যকর বা সংস্কারযোগ্য নয় 70টি। আরও শতাধিক স্লুইস গেট মাঝে মধ্যে কাজ করে। কার্যকর থাকা স্লুইস গেটগুলোর সামনে জমা হওয়া পলিমাটি অপসারণ করা হয় না নিয়মিত। এমনকি খুলনা সিটি কর্পোরেশন এলাকায় সংস্কার প্রয়োজন এমন স্লুইস গেটের সংখ্যা 12টি। এসব গেট দিয়ে পানি নিষ্কাশন ও নিয়ন্ত্রণ না করতে পারায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে জলাবদ্ধতা হচ্ছে। অনেক এলাকায় বসতভিটাও তলিয়ে আছে। ঘরে এখন বর্তমানে উড়ত পর্যন্ত পানি আছে। এই গেটগুলো বন্ধ করে দেওয়ার জন্য। ওই পাশে আছে ডাউন, এই পাশে উঁচু, মানে পলিয়া শেষে উঁচে যাচ্ছে, যার ধরুন এই পানিটা সরে না। হাজার হাজার মানুষ এইখানে ক্ষতিগ্রস্ত আছে এবং ভাই যে কি সমস্যা, সব ধ্বংস হয়ে গেছে। আমাদের সামনে যে কিভাবে আমরা জীবিকা নির্বাহ করব এবং কিভাবে যে বেঁচে থাকবো সেই আশাই আমাদের নাই। ধুমকি দিয়ে এই খালগুলো বন্ধ করে দিয়ে এই পানিগুলো মানে আটকে যায়। সাধারণ জনগণ যায় যখন কাজ করে আমাদেরকেও বাধা দেয়, কাজ করতে দেয় না। কচুরি মচুরি দিয়ে পাটাপুটো দিয়ে সব জায়গায় জাম হয়ে গেছে, এর জন্য তো সমস্যা হচ্ছে। কৃষি ও মৎস্য বিভাগ থেকে স্লুইস গেটগুলো কার্যকর রাখতে তাগিদ দেওয়া হলেও নেই যথাযথ উদ্যোগ। বড় প্রকল্প হাতে নিয়ে সংকট সমাধানের উদ্যোগ নেয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। 2টা পাম্প লাগানোর ব্যবস্থা করছি, বড় পাম্প 35 কিউসেকের 2টা পাম্প, এটা জার্মানি থেকে আসবে। 300 মিটার চ্যানেল আমি পরিষ্কার করার জন্য যা যা করা লাগবে আমি সব করব। এটা হচ্ছে আমার ইমিডিয়েট ইয়ারকে। কৃষি বিভাগের তথ্য মতে গত সপ্তাহের বৃষ্টিতে জলাবদ্ধতায় জেলার 1145 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে লোকসান হয়েছে 58 কোটি টাকার বেশি। আর মৎস্য বিভাগ বলছে 5726 হেক্টর ঘের তলিয়ে যাওয়ায় ক্ষতি হয়েছে 94 কোটি টাকার বেশি। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। ভৈরব নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খেসারত দিচ্ছে যশোরের পুরাতন কসবা ঘোষপাড়াবাসী। ইতোমধ্যে ভূমিধসে বিলীন হয়েছে নদীপাড়ের শতাধিক ঘরবাড়ি ও জমি। সরকারের উদ্যোগে নদীপাড় রক্ষার দাবি ক্ষতিগ্রস্তদের। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। একেবারে নীরব ও শান্ত নদ, অথচ প্রতিনিয়ত ভাঙছে নদের তীর, ভেঙে চুরমার হচ্ছে বসতভিটা ও গাছপালা। ভৈরব নদে জোয়ার ভাটা না চললেও গত বছর ভূমিধসে নদীগর্ভে বিলীন হয় যশোর শহরের পুরাতন কসবা ঘোষপাড়ার মাহমুদুজ্জামানের ঘরের কোল ঘেঁষে থাকা বালু মাটির সঙ্গে গাছগাছালি। তখন বালু ও 22 পাইলিং করে সে যাত্রা ঠিক করা হয় নদের তীরের জমি। চলতি বছরের সেপ্টেম্বরে লাগাতার বৃষ্টিতে ফের নতুন করে লাগানো গাছপালাও ধসে পড়ে। একই অবস্থা ঘোষপাড়ার নদী তীরবর্তী আরো অনেক ঘরবাড়ি ও জমির। স্থানীয়দের অভিযোগ, 2022 সালে ভৈরব নদ খননকালে প্রভাবশালী আওয়ামী লীগ নেতারা ড্রেজার বসিয়ে 6 মাস ধরে বালু তুলে বিক্রি করেছেন, যার খেসারত দিতে হচ্ছে বাসিন্দাদের। নতুন করে আরো ভূমিধসের আতঙ্কে রয়েছেন তারা। সরকারি উদ্যোগে নদীর পাড় রক্ষার দাবি ভুক্তভোগীদের। আমার 6 তলা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং তৈরি করার কাজ আমি হাতে নিয়েছি, আমার 2 তলাও হয় নাই, কিন্তু আমার মানে 1 কাঠা জমিরও বেশি চলে গেছে নদীতে। বালুর ব্যবসায় চলে, আমি বলবো নদী কাটার নামে এটা হয়, যার কারণে আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। এখন আপনারা এর কোনো একটা ব্যবস্থা করেন, না হলে বাকি যেটুক আছে তাও চলে যাবে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, ভূমিধস ঠেকাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। কতটুক দৈর্ঘ্যে কাজ করা প্রয়োজন, মানুষের বাড়িঘর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে বাঁচানোর জন্য এবং ফাদ্দার জন্য ক্ষতিগ্রস্ত না হয়, ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছি। আশা করছি খুব তাড়াতাড়ি ওখানে
অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করে দিতে পারবো, যাতে ক্ষতিগ্রস্ত মানুষজন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে পরবর্তীতে ফার্দার আর কোনো তাদের ক্ষতি না হয়। স্থানীয়দের দেওয়া তথ্য মতে ভৈরব নদ ধসে আধা কিলোমিটার এলাকার শতাধিক বাড়িঘর হারিয়েছেন তারা। সময় সংবাদ, যশোর। শৃঙ্খলা ফেরেনি খুলনা মহানগরীর সড়কে। অবৈধ যানবাহনের দখলে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো, এতে বেড়েছে যানজট আর জনভোগান্তি। সড়কে ট্রাফিক পুলিশের উপস্থিতি থাকলেও নেওয়া হচ্ছে না কোনো আইনগত ব্যবস্থা। আব্দুল হালিমের ছবিতে বেল্লাল হোসেন সজলের রিপোর্ট। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খুলনা মহানগরে ভারী যানবাহন চলাচল নিষেধ, অথচ ভর দুপুরে নগরীর ব্যস্ততম এমএ বাড়ি সড়ক দিয়ে গল্লামারিতে প্রবেশ করছে ভারী পণ্যবাহী ট্রাক। শহরের মধ্যে তো দিনের বেলা গাড়ি ঢোকে না, বড় গাড়ি কেন ঢুকালেন? আমরা ভুল করে চলে আসছি, আমরা চিনতে পারিনি। শুধু ট্রাক নয়, নগর জুড়ে ইচ্ছে মতো চলাচল করছে লাইসেন্সবিহীন ইজি বাইক, মাহেন্দ্র, সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল, ব্যাটারি চালিত রিকশা সহ বিভিন্ন যানবাহন। সংশ্লিষ্টরা বলছেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পর ভেঙে পড়েছে নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি। সড়কে ট্রাফিক পুলিশের উপস্থিতি থাকলেও গত ১.৫ মাসেও নেওয়া হয়নি কোনো আইনগত ব্যবস্থা। সেই সুযোগে অবৈধ যানবাহনের দখলে খুলনা। এ কারণে প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ সড়কেই লেগে থাকছে যানজট। এতে বেড়েছে নাগরিক ভোগান্তি। অবৈধ কোনো কাগজপাতি নেই, এরা সবসময় রাস্তাটা জাম দিয়ে রাখে। শহরে এখন গাড়ি চালানো আসলেই অনুপযোগী। যে পরিমাণ যানবাহন দরকার তার থেকে মনে করেন ৩ গুণ হয়ে গেছে। আশেপাশে সব গাড়ি শহরে ঢুকে সুযোগ নিচ্ছে, শহরে ঢুকে গেছে। পুলিশকে তার পেশাদারিত্বের জায়গায় ফেরাতে হবে, এটার কোনো বিকল্প নাই। একজন এক চিন্তা করে প্রশাসন, কারণ এই চিন্তা যদি না করে তাহলে প্রশাসন তো সব কর্মে সংস্থানে যোগ দিত। চেষ্টা করতেছি খুব দ্রুত হয়তো সমাধান হয়ে যাবে। আমরা অ্যাওয়ারনেসমূলক কাজকর্ম করতেছি, অলরেডি অনেকে বলতেছি। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পুলিশের কোনো কর্মকর্তা। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, সংশ্লিষ্ট সকল দফতরের সমন্বয় ফেরাতে হবে পুলিশের প্রতি জনগণের আস্থা। জনগণ কিন্তু চায় পুলিশ জনগণের বন্ধু হোক, পুলিশ জনগণের পাশে এসে দাঁড়াক। পুলিশ কিন্তু একটা আস্থার জায়গা জনগণ সবসময় তৈরি করতে চায়, কিন্তু জনগণের চাইতে ভূমিকা হচ্ছে এই আস্থার জায়গাটা কিন্তু জনগণ তৈরি করবে না, এই আস্থার জায়গাটা পুলিশ এবং প্রশাসনকে করতে হবে। ট্রাফিক বিভাগের তথ্য মতে খুলনা মহানগরের সড়কে শৃঙ্খলা ফেরাতে 52টি পয়েন্টে কাজ করেন 120 জন পুলিশ সদস্য। বেল্লাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। সকালের সময় আরও থাকছে। ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থতার রিপোর্ট প্রকাশে গড়িমসি, প্রতিবেদন জমা পড়ল তা নিয়ে নির্বিকার বোর্ড। বিসিবির সভা আজ। আবহাওয়ার তারতম্যে বাগেরহাটে বেড়েছে জ্বর, কাশি, নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্তের সংখ্যা। হাসপাতালে বেড়েছে রোগীদের চাপ, দেখা দিয়েছে শয্যার সংকট। চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন দায়িত্বরতরা। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ও আমিনুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। উপচে পড়া ভিড় হাসপাতালে, শয্যা সংকট হওয়ায় অনেকের স্থান হয়েছে মেঝেতে। কখনো তীব্র গরম, কখনো বৃষ্টি। আবহাওয়ার তারতম্যের কারণে বাগেরহাটে বাড়ছে জ্বর, কাশি, নিউমোনিয়া সহ নানা রোগের আক্রান্তের সংখ্যা। জেলা হাসপাতালে অতিরিক্ত চাপে দেখা দিয়েছে শয্যা সংকট। তবে রোগী ও স্বজনদের অভিযোগ, শয্যার পাশাপাশি রয়েছে চিকিৎসক সংকটও। আমি ডাক্তার দেখাতে চাইছি, প্রেশার, গ্যাস, এই ডাক্তার দেখায় আমি যেগুলো ঔষধ আমার দিয়েছে সবগুলো আমি পাইছি। মেডিসিন ওয়ার্ডে যে রোগী থাকার কথা তার থেকে 4 গুণ রোগী বেশি, এবং যে জনবল থাকার কথা তা নাই, যার কারণে আমরা রোগীর সেবা দিতে খুবই হিমশিম খেয়ে যাচ্ছি। এদিকে স্বল্প জনবলে অতিরিক্ত রোগী চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন দায়িত্বরতরা। তবে সবাইকে আরও সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। অতিরিক্ত গরমের কারণে আমাদের রোগী এত পরিমাণ যে আমরা কোয়ালিটিফুল সেবা দিতে হিমশিম খাচ্ছি। বিগত কয়েক মাসের থেকে এখন যে রোগীর সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে আছে, আমাদের ওয়ার্ডেও নার্সদের সংখ্যাও আমাদের প্রয়োজনের তুলনায় অপ্রতুল। আর গতানুগতিকভাবে এখন সব ডিপার্টমেন্টেই রোগী বাড়ছে, কিন্তু সব ডিপার্টমেন্টেই কয়েক বছর দেখা যাচ্ছে যে আগে 1 বছর আগে যে পরিমাণ ডাক্তার ছিল এখন কিন্তু সেই পরিমাণ ডাক্তার নেই। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য মতে 250 শয্যার বাগেরহাট জেলা হাসপাতালের 2 বিভাগ মিলিয়ে অন্তত 1400 রোগী স্বাস্থ্যসেবা নেন। সময় সংবাদ, বাগের। চট্টগ্রাম কাস্টমসে সফটওয়্যার জটিলতায় চরম ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ীরা। ব্যাহত হচ্ছে আমদানি রফতানি কার্যক্রম। পাশাপাশি জরিমানার আশঙ্কা করছেন ব্যবহারকারীরা। সিস্টেমের আপগ্রেডেশনের কারণে এই সমস্যা জানিয়ে কর্তৃপক্ষ বলছে, সকাল ও রাতের অফ পিক
সময়ে কাজ করে সংকট কাটানোর চেষ্টা চলছে। অনেক বিশ্বাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। আমদানি রপ্তানি পণ্য চালানের নথি দাখিলের জন্য চট্টগ্রাম কাস্টমসে রাজস্ব কর্মকর্তাদের টেবিলে টেবিলে উপচে পড়া ভিড় সিএনএফ এজেন্টদের। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে আইজিএম চেক করতে পারলেও কম্পিউটার থেকে সার্ভার জটিলতার কারণে পণ্য চালানের অ্যাসেসমেন্ট সম্ভব হচ্ছে না। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। সিএনএফ এজেন্ট বাংলাদেশ ফ্রেট ফরওয়ার্ডার অ্যাসোসিয়েশন সহ কেউ কাজ যথাসময়ে শেষ করতে না পারায় ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি কার্যক্রম। ডকুমেন্ট যখন আইজিএম চেক দিতে যায় তখন সার্ভার ঘুরতে থাকে, সঠিক সময়টা পাচ্ছে না। এইভাবে ওনারাও 2-1 ঘন্টা অপেক্ষা করার পরে যদিও 1-2টা ডকুমেন্ট উনি আইজিএম চেক করে স্বাক্ষর দিলে আরও টেবিলে দিলে আরও টেবিলেও সার্ভার নেই। জাহাজ পাচ্ছে না সময় মতো, তারপরে আপনার বন্দরে ড্যামারেজ আসতেছে। এই বিভিন্ন সমস্যার কারণে সরকারও রাজস্ব হারাচ্ছে। ক্রেতা আমাদের থেকে বিমুখ হয়ে যাচ্ছে এবং আমদানির ক্ষেত্রে সঠিক সময় মালটা ইম্পোর্টারের কাছে নিতে পারতেছি না, ওদের ড্যামারেজ খাচ্ছে। সিস্টেমের আপগ্রেডেশনের কারণে এই সমস্যা হচ্ছে জানিয়ে কাস্টমস বলছে, সকাল ও রাতে অপিক সময়ে কাজ করে সংকট কাটানোর চেষ্টা করা হচ্ছে। এনবিআর থেকে নিয়ন্ত্রিত হচ্ছে এই সার্ভারটা। তো এনবিআর আমাদের যে ন্যাশনাল এসআইকুরা টিম আছে তারা খুব দ্রুততার সাথে কাজ করতেছে এবং আশা করা যাচ্ছে যে এটা খুব দ্রুতই এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তবে এক্ষেত্রে এনবিআর এর উদাসীনতাকে দায়ী করে ভবিষ্যতে বিকল্প ব্যবস্থা রাখার দাবি ব্যবহারকারীদের। যতক্ষণ পর্যন্ত ওই আপগ্রেড ভার্সনটা স্মুথ না হবে ততক্ষণ পর্যন্ত যেন আগের ভার্সন স্মুথলি কাজ করে, এই প্রক্রিয়া সম্পূর্ণ একটা প্রযুক্তিগত ব্যবস্থা। এটা অবশ্যই তাদের আইটি বিশেষজ্ঞরা আছেন, তারা দেখবেন। 2013 সালে সর্বপ্রথম আমদানি রপ্তানি বাণিজ্যে আন্তর্জাতিক এসআইকুডা ওয়ার্ল্ড সিস্টেম চালু করে চট্টগ্রাম কাস্টমস হাউস। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। জার্মানির রাজনীতিতে হঠাৎ পট পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। একদিকে প্রচলিত রাজনৈতিক দলগুলোর বিপরীতে গিয়ে রক্ষণশীল ডানপন্থী দল এএফডির আকাশচুম্বী জনপ্রিয়তা, অন্যদিকে নতুন রাজনৈতিক দল বিএসভির ঈর্ষণীয় উত্থান। সব মিলিয়ে কেমন হবে আগামী জার্মানি? বিটু বড়ুয়ার রিপোর্ট। জার্মানিতে রাজনৈতিক হাওয়া বদল হতে শুরু করেছে। গেল কয়েক মাসের জরিপ সাধারণ মানুষের আগ্রহ এবং বেশ কয়েকটি প্রাদেশিক নির্বাচনের ফল বলে দিচ্ছে প্রচলিত ধারার রাজনীতিতে সাধারণ মানুষের আস্থা কমেছে বহুগুণ। বিশেষ করে বেশ কয়েকটি প্রদেশে দেশটির ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এসপিডি, গ্রিন দল ও ফ্রি ডেমোক্রেটিক পার্টি এফটিপি এর জনপ্রিয়তা অনেকটা তলানিতে পৌঁছেছে। জনপ্রিয়তায় ভাটা পড়েছে ফেডারিক মেয়ার্সের ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন সিডিইউ এর। তবে জার্মানির রাজনীতির মাঠে কঠোর ডানপন্থী রাজনৈতিক দল এএফডির পর বড়সড় ভেলকি দেখিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন জারা ওয়াগেনকনেস্ট। দেশটির বাম দল হিসেবে পরিচিত দি লিঙ্কে থেকে বের হয়ে নতুন রাজনৈতিক দল গঠন করেছেন তিনি। তার হাতে গড়া জোট দল বিন্টনিস জারা ওয়াগেনকনেস্ট ভিএসপি গোটা দেশেই জনপ্রিয়তায় আকাশ ছুঁয়েছে। কয়েক সপ্তাহ আগে শেষ হওয়া থুইরিংয়েন জাকসেনের পর রোববার ব্রান্ডেনবুর্গ অঙ্গরাজ্যের স্থানীয় নির্বাচনেও ভিএসবির 13% উপরে পাওয়া সাফল্য এখন দেশটির চ্যান্সেলর ওলাফ শলজ সহ পুরনো বড় দলগুলোর জন্য মাথা ব্যথার কারণ। বিশ্লেষকদের মতে জন্মসূত্রে ইরানি বাবা এবং জার্মান মায়ের গর্ভে জন্ম নেয়া জারা ওয়াগেনকনেস্টের রাজনৈতিক দূরদর্শিতা জার্মানদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ইইউ বিরোধী রাজনৈতিক বিশ্বাস, কমিউনিজম বা বাম রাজনীতিতে বিশ্বাসী সাধারণ মানুষের অকুণ্ঠ সমর্থনের সাথে দলটির গঠনতন্ত্র সহ নানা ইস্যুতে সাধারণ মানুষের নজর কাটতে সক্ষম হয়েছেন জারা ওয়াগেনকনেস্ট। জার্মানি থেকে সংবাদ। অভিবাসন নীতিমালায় কড়াকড়ি আরোপ আর ওয়ার্ক পারমিটে ব্যাপক পরিবর্তন আনায় সুইডেন ছেড়েছেন বিপুল সংখ্যক অভিবাসী। এতে রেস্টুরেন্ট সহ দেশটির বিভিন্ন খাতে দেখা দিয়েছে কর্মী সংকট। নতুন করে কর্মী নিয়োগে হিমশিম অবস্থা হোটেলগুলোয়। সুইডেন থেকে শফিউল আলমের রিপোর্ট। কয়েক বছর ধরেই নানা সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছে সুইডেনের অভিবাসন আইন। কঠোর করা হয় স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার সুযোগ, পরিবর্তন হয় কাজের অনুমতি নিয়ে অস্থায়ীভাবে বসবাস করা বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও। ওয়ার্ক পারমিটে কয়েক দফায় বেতন বাড়ানোর কারণে কয়েক হাজার বিদেশি কর্মীর বসবাসের অনুমতি বাতিল হয়ে যায়, যাদের বেশিরভাগই কাজ করতেন বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয়। সুইডেনে হোটেল আছে 3000-এরও বেশি, যেখানে কাজ করেন কয়েক হাজার কর্মী। অন্যান্য খাতের তুলনায় সহজে কর্মসংস্থানের সুযোগ ছিল এসব হোটেলগুলোতে, সেই সঙ্গে কাজের বিনিময়ে বসবাসের অনুমতিও মিলত। তবে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে সর্বনিম্ন বেতন দ্বিগুণেরও বেশি করার পর থেকে পাল্টাতে থাকে সেই চিত্র। সুইডেন সাথে বাধ্য হন বহু অভিবাসী। সুইডেনে আমরা হোটেল ইন্ডাস্ট্রি অনেক ধরনের প্রবলেমে ফেস করতেছি। পুরান যারা ছিল তাদেরকে আমরা রাখতে পারতেছি না,
কারণ যে মাইগ্রেশন মার্কেট এবং সুইডেনের যে ওয়ার্ক পারমিটের ল সেটা অনেক চেঞ্জ হয়ে গেছে এবং অনেক ডিফিকাল্ট হচ্ছে আমাদের জন্য ফুল রিকোয়ারমেন্ট ফুলফিল পুরো করার জন্য। The income requirements for labor immigration has more than doubled in the last 2 years, and this is really affecting us in the hospitality industry. It is noticeable amongst many departments in F&B, in housekeeping, and we need different types of people for all of these roles. It is making it really hard for us to recruit. সুইডেনে কাজের বিনিময়ে অস্থায়ী বসবাসের অনুমতি নেওয়ার সুযোগ রয়েছে, তবে কোনো বিদেশি কর্মী চাকরি চলে গেলে 3 মাসের মধ্যে নতুন চাকরি না পেলে বসবাসের অনুমতি হারাতে পারেন। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। আবারও মিটিংয়ে বসতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকরা। আজ বিকেল 4টায় এই মিটিং ডেকেছেন নতুন সভাপতি ফারুক আহমেদ। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বদলে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দায়িত্বে এসেছেন নতুন প্রেসিডেন্ট। দায়িত্ব নেওয়ার পর থেকেই ব্যস্ত সময় পার করছেন ফারুক। এ পর্যন্ত 2টি বোর্ড সভা হয়ে গেছে তার অধীনে। এবার 3য় বোর্ড ডেকেছেন তিনি। ইতিমধ্যে ডাকযোগে আমন্ত্রণ পাঠানো হয়েছে বোর্ড পরিচালকদের কাছে। বোর্ডের এ সভা থেকে আসতে পারে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। টানা 3 কার্যদিবস অনুপস্থিত থাকা পরিচালকদের পদ শূন্য ঘোষণা করতে পারেন প্রেসিডেন্ট। পাশাপাশি পদত্যাগ করা খালেদ মাহমুদ সুজনের জায়গায় নতুন কাউকে নেওয়া হবে কিনা সে সিদ্ধান্ত নিতে পারেন তিনি। এছাড়াও আসন্ন বিপিএল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন পরিচালকরা। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বাংলাদেশকে $3.5 বিলিয়ন ঋণ দেওয়ার ঘোষণা বিশ্বব্যাংকের। প্রধান উপদেষ্টার সঙ্গে প্রেসিডেন্টের বৈঠক। সাক্ষাৎ করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। বিনিয়োগে আগ্রহ প্রকাশ। এবং ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু। চট্টগ্রামে 25 দিনে 8 জনের মৃত্যু, আক্রান্ত অন্তত 700। লক্ষণ দেখা দিলেও পরীক্ষায় আসছে নেগেটিভ, সতর্ক থাকার পরামর্শ। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ের।